তোমার দিদি এখন কোথায়? ওই হেমন্ত মিত্র তো বলছে দিদিকে নাকি কলকাতার কোনো একটা মেন্টাল ক্লিনিকে ভর্তি করছে। জানো নারগোপালদা, অনেক কষ্ট করে না আমি ওই হেমন্ত মিত্রের কাছ থেকে তার নাম ঠিকানাটা জোগাড় করেছি। কি নাম? নাম 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 হচ্ছে পিসফুল, ওই কলকাতার বাইপাসের ধারে। ঠিক আছে ঠিক আছে। কাল রাতে বনলতা দেবীকে আমি তো হেমন্ত মিত্র বাগান বাড়ির ঠিকানাটা দিয়েছিলাম। তখন তখন আপনি দিদিকে কেমন দেখেছিলেন নারগোপালদা? আরে একেবারে সুস্থ স্বাভাবিক। আমার মনে হয় কি জানেন নারগোপালদা, এর পিছনে কোনো একটা গভীর চক্রান্ত আছে। চক্রান্ত? ওই চক্রান্ত জাল ছিঁড়ে কুটে যেমন করে হোক ওই সত্যের সূর্যটাকে আমি সকলের সামনে তুলে ধরবই। কিন্তু আমি তো শুনেছি ওই হেমন্ত মিত্রের সম্পর্কে আপনার ভাই হয়। আরে আরো একটা আমার পরিচয় আছে বিজয়। যাক সেসব কথা। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, যেমন করে হোক তোমার দিদি বনলতা দেবীকে আমি খুঁজে বার করবই। আপনি তাই করুন নারগোপালদা, দয়া করে আপনি তাই করুন। ওই দিদিকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না। ধৈর্য ধরো বিজয়, ধৈর্য ধরো। ওই হেমন্তদা বলেছেন তোমার দিদির সঙ্গে নাকি আমার উনি বিয়ে ঠিক করেছেন। আমি আর কি ঠিক করবো রে ভাই, আমার যে সব বেঠিক হয়ে গেল রে। এই দেখো আমার মন বলছিল হেমন্তদা আসছে। হেমন্তদা, আমার দিদি কি আর ভালো হবে না হেমন্তদা? হবে রে, হবে, ভালো তাকে হতে হবে, আলবাত ভালো হবে। দিদি কি খবর হেমন্তদা? দিদি কি জ্ঞান ফিরেছে? জ্ঞান, হ্যাঁ ফিরেছে বই কি, ফিরেছে বই কি, জ্ঞান তার ফিরেছে। আচ্ছা, ওই ডাক্তারকে দেখে দিদি কি বলছিল হেমন্তদা? তোর দিদি বলছিল পাগল 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 পাগল, তুই পাগল, তোরা পাগল। শোনে, তোরা নিজেদের একটু সুখের জন্য এক একটি বদ্ধ পাগল। তুমি শান্ত হও বাবা। তোরা যে পাগল সেটা কেউ বুঝতে পারে না, কেন জানিস? কারণ এই পৃথিবীতে তোদের সংখ্যাই তো অনেক বেশি রে, অনেক বেশি। সেদিন তো বনলতা এই কথাটাই বলেছিল ওই নতুন ঠাকুর দালান চত্বরে দাঁড়িয়ে। হ্যাঁ রে হ্যাঁ, আমার মেয়ে বনলতা সেদিন এই কথাটাই বলেছিল। হ্যাঁ, শান্ত হও বাবা, তুমি একটু শান্ত হও। কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতে যেত, ঠান করে ঠেসাইত শিকলের পর, যে দেখেছ না নুড়ি দূরে ফেলে দিত ছুড়ি। কখন ফেলেছে ছুড়ে পরশ পাথর। থামবে তুমি? মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল আর উনি কিনা পাগলামি করছেন। মা, শোকে পাথর একটা মানুষকে তুমি এইভাবে আঘাত করছো মা? চুপ কর, একদম চুপ করে থাক তুই। আমি তোদের সবার জন্য এত ভালো করি আর আমাকেই তোরা খোঁটা দে। মাসিমা, আপনি বিজয়ের কথা কিছু মনে করবেন না মাসিমা। বিজয় চলো আমরা আসি। মা গো, মা বনলতা, একটিবারের জন্য এই বুড়োটার কাছে ফিরে আয় না রে মা। আমি তোর সব পাপ মুক্ত করে দেব। না না, আমি আবার ওর পাপ কি করে মুক্ত করব? আমি তো নিজেই অষ্টাঙ্গে পাম মেখে বসে আছি। কুষ্ঠ কুষ্ঠ, দেখো দেখো মোহিনী, দেখো আমার দু হাতে কুষ্ঠ, দু পায়ে কুষ্ঠ, সারা অঙ্গে কুষ্ঠ। দেখো দেখো, চেয়ে দেখো। তুমি এমন কথা বলো না, কেন এমন করছো তুমি? কষ্ট কি শুধু তোমার একার হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না? মেয়েটাকে আমি পেটে ধরিনি। শাস্তি দাও হেমন্ত, কঠোর শাস্তি দাও ওই অরণ্যকে। বিনয় নারায়ণ এখনই পুলিশ অফিসার নন্দ হালদারকে নিয়ে বাড়িতেই আসছে। আপনারা বাবা মা দুজনেই এলে বলবেন যে আপনারা সন্দেহ করছেন ওই অরণ্য গাঙ্গুলি আপনাদের মেয়েকে ধর্ষণ করে ইলোপ করেছে। কাকিমা, আপনি বলবেন যে বাড়ি থেকে বেরোবার সময় বলে গিয়েছে সে আজকে অরণ্যের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছে। ভালো করে বুঝিয়ে দাও তো বাবা, এই মহিলা সে মহিলা নয়। না 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 না, ওই শয়তানটাকে শাস্তি দিতে আমি 100টা মিথ্যে কথা এক নিঃশ্বাসে বলে যেতে পারি। আর আপনি
চাটুর্যে খুড়ো, আপনি পারবেন তো? হেমন্ত, যে নিজের বংশের ইষ্ট দেবতার নামে মিথ্যে কথা বলে নিজের স্বার্থ সিদ্ধি করে, সে তোমার মতো দুটো সোনার হাঁসের ডিমের কথা, শেখানো কথা সে বলতে পারবে না? বলতে পারবে, খুব পারবে, খুব পারবে, আচ্ছা। খুব পারবে। আচ্ছা বাবা হেমন্ত, বলো তো, ভালো হয়ে গিয়ে আমার বনলতা আবার আমার কোলে ফিরে আসবে তো? আসবে কাকিমা, আসবে, আসবে, আসবে। আমি এসে গেছি হেমন্ত মিত্রের। অরণ্য, বনলতা কোথায়? বাহ 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 বাহ। এই যে দেখছি চোরের মায়ের বড় গলা। তুমি বলো অরণ্য গাঙ্গুলি, বনলতাকে সর্বনাশ করে তুমি তাকে কোথায় লুকিয়ে রেখেছো? শোনো হেমন্ত মিত্রের, একই মঞ্চে একই নাটক কিন্তু আমি তোমাকে দুবার করতে দেব না। তুমি আমার জীবনটাকে নিয়ে জুয়ো খেলেছো, ওই রতির সর্বনাশ করে তার কালি আমার গায়ে পেছন থেকে ছিটিয়ে দিয়েছো, আর সব শেষে কিন্তু তুমি আমার চরম জায়গা আঘাত করেছো। ওই বনলতাকে ছিঁড়ে অরণ্যকে তুমি মরুভূমি করে দিয়েছো। এবং আমি বাঁচবো, তোমার জীবনের শেষ পরিণতি লিখে দিতে আমি কিন্তু বাঁচবো। শুনছেন আপনারা, শুনছেন? আপনাদের সামনে বনলতা সর্বনাশ করে দাঁড়িয়ে আছে, আপনারা চুপ করে থাকবেন, কিছু বলবেন না? আসল অপরাধীকে আপনারা এমনি করে ছেড়ে দেবেন? ছাড়বো না হেমন্ত মিত্রের আসল অপরাধীকে আমি কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। Stop it, Arunda Ganguly. You are under arrest. কোন অপরাধে? আমার বনলতাকে অত্যাচার করে এই লোক করবার অপরাধে। কি বলছেন কি কাকিমা? আপনি এই কথাটা বলছেন? সেই কোন ছোটবেলা থেকে আমার মা আর আপনি বনলতাকে আমার বাগদত্তা করেছিলেন, আর সেই বনলতাকে আমি ইলোপ করেছি, সেই বনলতার আমি সর্বনাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই শয়তান। আরে হেমন্ত মিত্রের শিষ্য, সেদিন যখন হেমন্তর বাগান বাড়ি থেকে বনলতাকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তো সেখানে তুমিও ছিলে। আজকে দিদি বেচে টাকা নিচ্ছ, কাল এমনি ভাবে নিজের বউকে বেচে বড়লোক হতে পারবে তো বিলে বাবু? কে দেখেছে আমার বাগান বাড়ি থেকে অসুস্থ বনলতাকে গাড়িতে তোলা হচ্ছে? এই দৃশ্য কে দেখেছে? কে দেখেছে? শুনবে হেমন্ত মিত্র? হ্যাঁ, বলো, বলো। সেই দৃশ্য দেখেছে দুজন, একজন ওই স্বর্গের ঈশ্বর, আর একজন এই মর্তের শশী কনস্টেবল। মিথ্যে কথা, মিথ্যে কথা। কেন কেন তুমি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ? কি বলছো? আমি কিছু দেখিনি। বিশ্বাস করুন স্যার, মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। শশী, কি বলছো তুমি? তুমি সেদিন ধুম জালে মরে আমাকে দেখে বলনি অরণ্যদা তোমার বনলতাকে বাঁচাও, ওই হেমন্ত মিত্র অজ্ঞান করে তার বাগান বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে? তুমি বলনি যে সেখানে সেদিন এই বিনয় দাঁড়িয়ে ছিল? তুমি বলনি? বলো শশী, বলো তুমি কিছু দেখোনি? বলো শশী, বলো তুমি কিছু দেখোনি, কিছু শোনোনি? তুমি তো সেদিন বলেছিলে, বলো শশী। আমি তো পাগল। হ্যাঁ, কাল রাতের কথা আজকে ভুলে যাব? কাল রাতে তোমার সাথে আমার দেখা হয়নি। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। আমি গরিব কনস্টেবল, আমার কিছু দেখতে নেই, আমার কিছু শুনতে নেই, সব মিথ্যে, সব মিথ্যে স্যার, মিথ্যে। আমি কিছু দেখিনি স্যার, আমি কিছু দেখিনি স্যার, কি হলো বিনয়, তুই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। হ্যাঁ, আমি বলছি অফিসার, আমার দিদির সর্বনাশ করেছে এই শয়তান। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। চাটুর্য খুঁড়ো, আমি আপনার পায়ে মাথা ঘুটে বলছি, বলুন এরা যা বলছে সব মিথ্যে? বলুন আজকে অন্তত একটা সত্যি কথা বলুন। আপনি আজ অন্তত একটা সত্যি কথা বলুন চাটুর্য খুঁড়ো। অর্ধেক জীবন বুঝি কোনখানে চক্ষু মুছি, স্পর্শ লোভে ছিল তার এক পাল ভয়,
বাকি অর্থভগ্ন প্রাণ আবার করেছে দান, ফিরিয়া খুঁজিছে সেই পরশ পাথর। জয়নারায়ণ কাকা শোকে পাথর হয়ে গিয়েছে। অফিসার, এই জানোয়ারটাকে নিয়ে গিয়ে গারদে পুরে রুলের পর রুল চালাবার অর্ডার দেন। বলে রুল, ওই অনেক দিনের জমানো রাগ একেবারে সবে আপনার কোনো চিন্তা নেই। অনেক দিন হলো আপনার অনেক নুন খেয়েছি, তার গুণ তো গাইতেই হবে। আর কত শুল করবে তোমরা? তোমার ওই মৃত্যু মুক্তি না দেখা পর্যন্ত যে আমার শান্তি নেই সখা। ওই তো হবে না সখা, অরণ্য গাঙ্গুলি কিন্তু এত সহজে মরবে না। তুমি আমার জীবনটাকে নিয়ে ছিনিবিনি খেলেছো, আর ওই রতি সর্বনাশ করে তার কালি তুমি আমার গায়ে কিন্তু মাখিয়ে দিয়েছো, মনে আছে তো? আমি কিন্তু মরবো না, আমি কিন্তু মরবো না। আর সব শেষে তুমি কিন্তু আমার চরম জায়গা আঘাত করেছো। বনলতাকে ছিঁড়ে তুমি অরণ্যকে মরুভূমি করে দিয়েছো। তবু বাঁচবো, আমি তোমার জীবনের শেষ পরিণতি লিখে দিতে আমি কিন্তু বাঁচবো। আর কিছুক্ষণ পরে তোমার এই দাম্ভিক চিৎকার কিন্তু গারদের চার দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তোমার কানেই ফিরে আসবে অরণ্য। হেমন্ত তবু মিত্র! ওই বনলতাকে ফিরে পাওয়ার স্বপ্ন কিন্তু কোনোদিন তোমার সফল হবে না। হেমন্ত মিত্র, তুমি আমার জীবন থেকে বনলতাকে পৃথিবীর কোথাও লুকিয়ে রাখতে পারবে না। যদি মরি তো বনলতার হাসি মুখ দেখেই মরবো, আর যখন মরবো তখন এই কলির ঘটোৎকচের পা চাপে মিশে যাবে তোমার এই কৌরব কুলটা। মনে রাখো, আমি ধূর্যটি এলোকশী ঝড় অকাল বৈশাখের, আমি বিদ্রোহী শত বিশ্ববিদাত্তের, আমি বিদ্রোহী শত বিশ্ববিদাত্তের। আমি অরণ্যকে হাজত থেকে ছাড়াতে কোনো উকিল লাগাতে পারবো না ডাক্তার। দাদা হয়ে অরণ্যরা তোমার বিপদের দিন তুমি তার পাশে দাঁড়াবে না? জান, আমার ভাইকে আপনি চেনাতে আসবেন না। এইটুকু বয়স থেকে বনলতাকে দেখে এসেছে কিনা তাকে অরণ্য সম্পর্কে এগুলো তুমি ভাবতে পারলে? এতে ভাবা ভাবির কিছু নেই ডাক্তার। আমি আপনাকে শেষ কথা জানিয়ে দিচ্ছি, অরণ্য সমস্ত সম্পর্ক ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমিও তার সাথে মনে মনে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি। তাই অরণ্যর সাথে গাঙ্গুলি বাড়ির কোনো সম্পর্ক নেই। একটা বাইরের ছেলে যে কিনা মাতাল, দুশ্চরিত্র, অপহরণকারী, তাকে হাজত থেকে ছাড়াতে এই গাঙ্গুলি বাড়ির সিন্দুক কোনোদিন খুলবে না। সম্পর্ক তুমি ছিন্ন করতেই পারো, কিন্তু গাঙ্গুলি বাড়ির সম্পত্তিতে অরণ্যের অধিকার তুমি কোনোদিন অস্বীকার করতে পারবে না। কারেক্ট। তোমার মন থেকে তুমি অরণ্যকে মুছে দিল, গাঙ্গুলি বাড়ির ব্যবসা আর সিন্ধুকের ভাগাটা আদি ভাগ তোমাকে ছেড়ে দিতে হবেই না। আর তা যদি তুমি না দাও তাহলে আইন তোমায় কিন্তু ছেড়ে কথা বলবে না। আইন আমার কিছুই করতে পারবে না, কারণ বাবা আমার নামে এমন ভাবে দলিলটা করে গেছে, যদি স্বেচ্ছায় আমি অরণ্যকে কিছু না দিই, কোনো আইন আমার দন্তস্ফুট করতে পারবে। তার মানে সব সম্পত্তি বাবা আমার নামে উইল করে দিয়েছেন। বাবা হঠাৎ তোমার নামে সব সম্পত্তি লিখে দিলেন কেন? কারণ তিনি বিশ্বাস করতেন অরণ্যকে আমি কোনোদিন ঠকাবো না। তাহলে সেই বাবার কথা না রেখে অরণ্যকে ঠকাতে তোমার একটু বিবেকে বাজছে না? না, বাজছে না, একদম বিবেকে বাজছে না, কারণ সে অনেক আগেই আমাকে ঠকিয়েছে। কি বললে? অরণ্য তোমাকে ঠকিয়েছে? ঠকিয়েছে তোমাকে ঠাকুরপো? সে কাউকে ঠকাতে পারে না, কারণ ঠকাতে সে জানে না। বেশ, ভাইকে ফাঁকি দিয়ে তুমি যদি বড়লোক হতে চাও হও, আমি বাধা দেব না, কিন্তু আমি তাকে জেলের ভাত খেতে দেব না। ডাক্তারবাবু, আপনি উকিল দেওয়ার ব্যবস্থা করুন তো। তা যদি পারতাম তাহলে সকাল থেকে মিশি এই অমলকে ধর্ণা দিতাম না বৌমা। আমি যে গরিবের ডাক্তার। আপনি গরিবের ডাক্তার, কিন্তু আমি তো গরিবের মেয়ে নই ডাক্তারবাবু। আজও বাপের বাড়ি থেকে আমি মাসে মাসে হাত খরচা পাই। অরণ্যরা আপনারা এতদিন মিটিয়েছি গাঙ্গুলি বাড়ির টাকা
আমার বাপের বাড়ির দেওয়া সেই হাত খরচের টাকা। আজও অরণ্যকে উদ্ধার করতে আমাকে গাঙ্গুলি বাড়ির সিন্ধুক খুলতে হবে না। আমার বাবা আমাকে যে কখনো গয়না দিয়েছে তাতেই হবে। আপনি উকিল দেবার ব্যবস্থা করুন ডাক্তার বাবু। দাঁড়াও পড়াবো, তুমি একটু আগে জানতে চাইছিলে না তোমার ওই আদরের ঠাকুরপো আমাকে কি ঠকিয়েছে? তাহলে শোনো শোনো বড় বউ, সে আমাকে ঠকিয়েছে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে। হ্যাঁ বড় বউ, তুমি তুমি আর আমার নেই বড় বউ, তুমি আর আমার নেই, তুমি অরণ্যর সাথে নষ্ট হয়ে গেছো। এরপরেও কি তুমি আমাকে বাঁচিয়ে রাখবে ঠাকুর? বৌমা, আমি চলি বৌমা। আসুন ডাক্তার বাবু, আপনি এখন আসুন। আর আপনার দিকে তাকাবার মতো সাহস আমার নেই, তাই বলছি আপনি আসুন। এবারে চারিদিকে এখন এত বিষ যে আপনি ডাক্তার হয়েও সে বিষ মুক্ত করার ওষুধের নাম বলতে পারবেন না। শুধু একটা অনুরোধ ডাক্তার বাবু, যদি কখনো হঠাৎ আমার মৃত্যু সংবাদ পান তাহলে সার্টিফিকেটে লিখে দেবেন মৃত্যু স্বাভাবিক। ভালোবাসা আমার জীবন তোমার হাতে তুলে দিয়েছিলাম বিয়ের রাতে। ভালোবাসার সোহাগ মেখে গায়, ভালোবাসার সোনার তরী কোন সুদূরে গেল ফিরে, শূন্য করি আমার আঙিনায়। মনে আমার ছিল আশা, ভাঙা বুকেই বাঁধবো বাসা, গাইব শুধু আনন্দেরই গান। আজ কণ্ঠ গেছে স্তব্ধ হয়ে, মনটা গেছে ব্যথাইছে, স্তব্ধ হলো, স্তব্ধ হলো, স্তব্ধ হলো প্রাণের গীত বিতান। তার মানে তুমি আমারে খুন করতে চাও? হ্যাঁ চাই, তোর মালিক ওই মিত্তির সাহেবের হুকুমে। দাদা বাবু তোমারে হুকুম দিচ্ছে আমারে খুন করতে? হ্যাঁ, না হলে তুই যে ওই পুলিশের কাছে গিয়ে সব বলে দিলে তোর মালিক যে ফেঁসে যাবে রে। তাই চলে আমি বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। আমি মিত্তির বাড়ির চাকরি ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। তোকে ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবো। ওই সালা পাকা পাক্তিকে খতম করে যা পেয়েছি, তোকে খতম করে তার চেয়ে ঢের বেশি মজুরি আমি পাবো। তাই চলে খবরদার, ছেড়ে দাও মুকুন্দদাকে। গেলে বিজয় বাদশালা এই মদন মস্তানের রাস্তায় পা দিতে এলো না। আরে থাম, এই মদন মস্তানকে ভয় করবো এই দামোদর চক্রবর্তী আর হেমন্ত মিত্রের মতো মানুষরা, এই বিজয় নয়। তবে রে সালা, মদন ভাই, তুমি বিজয় ভাইরে খুন করবে? তুমি আমারে খুন করো, তুমি বিজয় ভাইরে ছেড়ে দাও। ওদের দুজনকে আজ আমি বিজয় ভাইকে তুমি ছেড়ে দাও, বিজয় ভাইকে তুমি ছেড়ে দাও। মদন ভাই, দুজনকে শেষ করবো। প্রথমে আজ এবার বিজয়কে, তারপর
আছে বিজয়, উপযুক্ত সময় হলে তুমি তা জানতে পারবে। এখন তোমরা আমার সঙ্গে এসো, আমার সঙ্গে গলা মিলিয়ে বলো। ভেগে ফেলে করল পাটা রক্ত জমার শিকল পাজার পাজার বেদি ওরে ও তরুণী তার বাজা তোর এরপর 2 বছর পর দেখা করাবো এই দিন সত্যি করে তো তোমাকে এখানে নিয়ে এসেছি গো ডাক্তার বাবু। কিন্তু বনলতাকে আমি এখানে পাবো তা তো আমি বিশ্বাস করতে পারছি না রতি। কেন গো এই গলিটা নোংরা বলে? আরে বাবা পাকের মধ্যে তো পদ্ম ফুল ফোটে গো ডাক্তার বাবু। তাছাড়া এই পরশপুর থেকে বনলতা দিদি হারায় গেছে 2 বছর হয়ে গেল। এই 2 বছরে কত কিছু পাল্টে যায়। মোর দিদি পাল্টাবে কি নাই, তার জীবন পাল্টাবে কি নাই? তাই তো ভাই 2 বছর হয়ে গেল পরশপুর থেকে বনলতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি খুঁজতে খুঁজতে আমিও 6 মাস হল হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম পরশপুরের বনলতা চিরকালের মতো হারিয়ে গেল। কিন্তু দুনিয়াটা যে গোল ডাক্তার বাবু, তাই তো কলকাতার এই রাস্তায় পরশপুরের আরেক হাইরে যাওয়া মেয়ে রতি বাগদির সঙ্গে তোমার দেখা হয়ে গেল গো ডাক্তার বাবু। আমার সামনে যেমন হেমন্ত মিত্রের কুকর্মের কথাগুলো বলেছিস, তেমনি বনলতাকে সবকিছু বলেছিস তো? হ্যাঁ গো বলেছি। সেসব তিনার কাছে শুনবো বই কি? আরে তার আগে তাকে দেখি কিন্তু কই সে তাকে আসছে না, কোথায় সে? তুমি যে সেই দিদিকেই ফিরে পাবে এ কথা কে বলতে পারে বলো রতি? 2 বছর আগে আর 2 বছর পরে যে আকাশ পাতাল ফারাক হয়ে যায় গো। তার খোলসটাই এক থাকে কিন্তু ভিতরের মানুষটা আর আগের মতো থাকে না। এসব কি বলছিস তুই? রাস্তাতে তো বলেছি ওই বনলতা দিদির কথা দিদি তোমারে বলবে, আমি তার কথা একটাও বলবো লাইগো, একটাও বলবো না। কিন্তু কোথায় বনলতা? তুই যে কাকে দিয়ে ডাকতে পারলি, কই সে তো এলো না। তাহলে পরশপুরের বনলতা কি এখানে নেই? শুনো গো ডাক্তার বাবু, তোমাদের পরশপুরে ওই বনলতা দিদি এখানে ছিল, আছে, থাকবে। ওই দেখো সে আসছে। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথায় যাই সদা ভাবি গো জুড়াইতে যাই কোথায় জুড়াই কোথায় হতে আসি কোথায় ভেসে যাই জুড়াইতে চাই কোথায় জুড়া কে? আমি পরশপুরের ডাক্তার সান্যাল। ডাক্তার বাবু, আপনি সেই সুদূর পরশপুর থেকে আমার পরশ পাওয়ার জন্য এত দূর ছুটে এসেছেন? বনলতা! Shut up! ওই নাম এখানে উচ্চারণ করবেন না। শি ইজ ডেড। সে মারা গেছে। আমার নাম এখন মুক্তমালা চন্দ্রাবলী শশীকলা। আদরের নামগুলো শুনবেন? বলবো? এসব আমি কাকে দেখছি? ও বাবা, আপনি এখনো জানেন না যে আপনি কাকে দেখছেন? আপনি যাকে দেখছেন তাকে আপনাদের মতো ডাক্তারের পরিভাষায় বলে সেক্স ওয়ার্কার, খবরের কাগজের ভাষায় বলে যৌনকর্মী।
আর এই সাধারণ মানুষের ভাষায় বলে বাজারের বেশ্যা। আমার প্রতি রাতের বাজার দর এখন 2000 টাকা। তার সঙ্গে কত আছে? চুপ করো তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি সেই বনলতা? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখনই সে দেখে চোখে, দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে। বলেছে সে অন্ধকারে এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন ডাক্তার বাবু? হেমন্ত মিত্তির ধর্ষণ করলো, অজ্ঞান অবস্থায় তার গাড়িতে চাপিয়ে কলকাতায় নার্সিংহোমে নিয়ে এলো। সেখানে ডাক্তার ইঞ্জেকশন দিল, জ্ঞান রইল কিন্তু শক্তি রইল না। চোখ দিয়ে জল গড়ালো কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। একের পর এক নরখাদক আমার এই দেহটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। প্রতিরোধের জন্য অরণ্য অরণ্য বলে কত চিৎকার করে ডেকেছি। বলেছি অরণ্য অরণ্য, তোমার বনলতা যে বড্ড কষ্ট পাচ্ছে, অরণ্য তোমার বনলতাকে তুমি বাঁচাও। মনে মনে ঈশ্বরকে কত ডেকেছি, ঈশ্বর আমার অরণ্যকে আমার কাছে পাঠিয়ে দাও। শোনেননি ঈশ্বর আমার ডাক শোনেননি। তার বদলে এসেছে তারা, একে একে আমার এই দেহটাকে কুড়ে কুড়ে চিড়ে চিড়ে খেয়েছে। আমার চোখের কোনো জল দেখে তারা বলেছে বাবা চোখে জল এলে তো তোমাকে ভারী সুন্দর দেখায়, তাহলে আরেকটু চোখের জল বার করিলে আরেকটু চোখের জল, এই বলে আমার ওপর আরো বেশি করে অত্যাচার করেছে। পাগল হয়ে গেছি ডাক্তার বাবু, হ্যাঁ ডাক্তার বাবু। তারপর চুপ করে সব কিছু সইতে সইতে চোখের জলে ভাঙা তরি ভাসাতে ভাসাতে কেমন করে যেন পৌঁছে গেছি এই মহানগরীর মহাবন্দরে। গলিটা নোংরা, কিন্তু মহারানীর মহলটা একেবারে যমুনা পাড়ের বৃন্দাবন। আমি হলাম শ্রীরাধিকা, আর এই রতি বাগদি হলো ললিতা সখী। ওর সঙ্গে ওইখানেই আমার দেখা। ও আমাকে ভারী ভালোবাসে, খালি বলে পালাও পালাও দিদি পালাও, আর তা না হলে মর। আমি কিন্তু মরিনি জানেন, আমি কিন্তু আরে মরবি কি রে তুই? তোর জন্য তো অরণ্য আজও। চুপ করুন ডাক্তার বাবু, চুপ। অরণ্য যাকে ভালোবাসতো সেই বনলতা ছিল সীতা, সাধ্বী, সতী, অরুন্ধতী। আজকের এই বনলতাকে দেখলে আপনাদের ওই অরণ্য বাবুর ভালোবাসা না বেলুনের মতো একেবারে চুপসে যায়। না ছি 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 ছি, অরণ্য নাম এই অপবিত্র মুখে আমি উচ্চারণ করব না। একদিন ওর মতো ভগবানকে অপবিত্র বলেছিলাম বলে ওপরের ভগবান আজ আমাকে এত কালি নিচে নামিয়ে এত কালি অপবিত্র করে দিল। সুখে থাক অরণ্য। গাঙ্গুলি বাড়ির ছোট ছেলে সে, লক্ষ্মীর মতো বউ আসবে ঘরে, দাদা বৌদির আদরে, আর সেই লক্ষ্মী বউয়ের সোহাগে সুখে শান্তিতে ভরে উঠবে তার জীবন। সন্তান আসবে তার সেই লক্ষ্মী বউয়ের কোল আলো করে, আর আমি জলে ফেলে দেওয়া পুজো হয়ে যাওয়া বাসি জবা ফুলের মালা এ ঘাট ও ঘাট থেকে বেশি বেড়াবো, আর মনের মধ্যে দু হাত আঁকড়ে শুধু অরণ্যের মুখখানাকে দেখতে চেষ্টা করব। তবু আমার এই অপবিত্র ছায়া দিয়ে আমি এতটুকু তাকে ছোঁবো না ডাক্তার বাবু, এতটুকু তাকে ছোঁবো না, এতটুকু তাকে ছোঁবো না। আমি তোমাকে এক অভাবনীয় ঘটনার কথা শোনাবো বনলতা। কি শোনাবেন ডাক্তার বাবু? অরণ্যর বিয়ে হয়ে গেছে এই তো? না, আজ থেকে 2 বছর আগে
অরণ্যের জেল হয়ে গেছে। কি বললেন ডাক্তার বাবু? অরণ্য জেলে? হ্যাঁ, আর কোন অপরাধে তার জেল হয়েছে তুমি জানো? তোমাকে ধর্ষণ আর ইলোপ করার অপরাধে। কি বলছেন ডাক্তার বাবু? ঠিকই বলছি। হেমন্ত মিত্তির সাজানো গল্পে তোমার বাড়ির লোকজন সাই দিয়েছে। কি আপনি কি বলছেন ডাক্তার বাবু? ঠিকই বলছি। এমন হেমন্ত মিত্তি আর তোমার ভাই বিনয় আর তোমার বাবা মা সবাই মিলে বলেছে যে রতির মতো তোমাকে ধর্ষণ করে ওই অরণ্য উধাও করে দিয়েছে। কিন্তু অরণ্য দাদা তিনি তার ভাইকে বাঁচাবার জন্য আদালতে যাননি কেন? অরণ্যের দাদা অনন্ত গাঙ্গুলি আদালতে গিয়েছিলেন ঠিকই, তার ভাইয়ের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য নয়, তার ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তার সাক্ষী আর তোমার মা বাবার বিনয়ের সাক্ষীতে অরণ্যের জেল হয়ে গেল। আর অরণ্যর বৌদি তিনি কি করছিলেন? অরণ্যকে ছাড়াবার জন্য আদালতে গিয়েছিলেন উকিল ঠিক করার জন্য। নিজের গয়না দিয়ে আমার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বৌদির এই সিংহ দেওরের প্রতি খারাপ হওয়ার লক্ষণ, এই কথা যখন তিনি অরণ্যের মুখে শুনলেন তখন বৌদি আর সেটা দিতে পারলেন না। বোধহয় কেউ পারবে না। ডাক্তারবাবু আমার অনেক গয়না আছে ডাক্তারবাবু, আমার অনেক গয়না আছে। আর সেই সব গয়না কিন্তু কারোর করুণার দান নয়, আমার ভিক্ষে করে পাওয়া নয়। আমার প্রতি রাতের হাড় মাংস গুড়িয়ে আমি সেই গয়না অর্জন করেছি। ডাক্তারবাবু আপনি সেই সমস্ত গয়না বন্ধক দিয়ে আপনি আমার অরণ্যকে ছাড়িয়ে নিয়ে আসুন। ডাক্তারবাবু আমার অরণ্যকে ছাড়িয়ে নিয়ে আসুন। আর প্রয়োজন নেই বনলতা। অনেক খোঁজাখুঁজির পর আমি একজন উকিল বন্ধুর সন্ধান পেয়েছিলি। তিনি এখন অরণ্যের কেসটা লড়ছেন। কিন্তু যার জন্য অরণ্য আজও তাকিয়ে আছে, সেই বনলতা আজ পরস্পরে নেই। তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে ওই শয়তান হেমন্ত মিত্তি। এবার তুমি প্রস্তুত হও। তোমার মৃত্যু দেখে যাব বলে এতদিন পর্যন্ত আমি আমার মৃত্যু হতে দেইনি। পূর্ণিমার পূর্ণ চাঁদ আমি তোমার অত্যাচারের চাকায় ঘষে ঘষে শান দিয়ে আজ একাদশী চাঁদের কাস্তে হয়ে উঠেছি। কাস্তেটা এবার শূন্যে উঠবে হেমন্ত মিত্তি। আর কোপটা তোমার উপরে নেমে আসবে সেদিন যেদিন আমি আবার ওই পরশপুরের মাটিতে পা দেব। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। নিশিত বেলা সঘন বর্ষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার। ভীষণ রঙ্গে ভাবতরঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা। আকাশে মেঘ থমথম করছে, ঝড় উঠবে আকাশে। আর ঝড় উঠবে আজ গাঙ্গুলি বাড়িতে। অরণ্য আজ সকালে জেল থেকে ছাড়া পেয়েছে। সোহাগের দেওরকে দেখার জন্য বড় বউ চুপি সারে খিড়কি খুলে বাগানের দিকে এগিয়ে গেছে। বিবিকে দেখেছি কিন্তু গোলামকে দেখিনি। ঠিক দেখা গেল এই সন্ধেবেলায় গাঙ্গুলি বাড়ির বাগানে। গাঙ্গুলি বাড়ির বড় বউকে দেখেছি চুপি সারে বাগান বাড়িতে ঢুকতে। কিরে পালিয়ে গিয়ে তোরা দুজনে ঘর বাঁধবি না? আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না রে। সেদিন তুই বড় বউকে বলেছিলি সোহাগ করে, বৌদি ওই ডাব কাটা দাটা নিয়ে এসে আমার হাতে তুমি কোপ পোষাও। হ্যাঁ আজ আমি কোপ পোষাবো, তবে একটা নয় দুটো। তোদের দুটোকেই আমি একেবারে শেষ করে দেব, শেষ করে দেব। শেষ, আজই শেষ। আজই তোর জীবনের শেষ দিন। আজই প্রতিমা বিসর্জন। এতদিন বেঁচে ছিলাম শুধুমাত্র ঠাকুরপুর ছাড়া পাওয়ার খবরটা পাবো বলে। খবর পেয়েছে সে ছাড়া পেয়েছে, ভোলাকে ডাকিয়ে এনে আমি কর্তব্যটাও করে ফেলেছি। আর নয়, ওই তো গাঙ্গুলি বাড়ির পুকুর জলে টলটল করছে।
আমাকে দুহাত বাড়িয়ে কোলে নেবার জন্য ডাকছে। যাব যাব আমি ওই জলে ঝাঁপ দিয়ে আমি আমার নিজের জীবনটা শেষ করে দেব। বৌদি ছাড়ার পর আমি আমি সব কথা শুনেছি বৌদি। দাদার মুখ থেকে কথা শোনার পর এই পৃথিবীতে আর তোমারও বেঁচে থাকার অধিকার নেই, আর এই পৃথিবীতে আমারও বেঁচে থাকার অধিকার নেই। ও কথা বলো না ভাই, ও কথা বলো না। তোমার কোনো স্বপ্ন কোনো আশাই তো পূর্ণ হয়নি। বনলতাকে এখনো খুঁজে পাওনি তুমি। বনলতাকে খুঁজে বার করতেই হবে ভাই। তুমি তুমি মরে গেলে বনলতা কেন? আমি কি কোনোদিন নিজেকেই খুঁজে পাবো বৌদি? তুমি তুমি কি শুধু আমায় ভালোবেসেছো বৌদি? বৌদি আমি কি তোমায় এতটুকু ভালোবাসি? চুপ করো তুমি। এই কথা বলে আমাকে দুর্বল করে দিও না তুমি। স্বামীর কাছ থেকে এত বড় বদনাম পাওয়ার পর আর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই ভাই, কোনো ইচ্ছে নেই। শুধু বেঁচেছিলাম তোমার ছাড়া পাওয়ার খবরটা পাবো বলে, আর নয়। এবার তুমি আমাকে বাধা দিও না। তুমি চলে যাও ঠাকুরপো, এখান থেকে চলে যাও। তোমায় আত্মহত্যায় বাধা দিতে তো আমি আসিনি বৌদি। আমি এসেছিলাম এই গয়নার বাক্সটা ফেরত দিতে। এটা তো দয়ার দান নয় ঠাকুরপো, দয়ার দান নয়। তোমার দাদার নামে শ্বশুরমশাই সব লিখে দিয়ে গেছিলেন। তোমার দাদাও রামদাদাই ছিল, হঠাৎ সে পচে গেল, তাই সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে সে সম্পত্তির মালিক হয়ে বসলো। আমি তো সে সম্পত্তির মালিক হতে চাইনি বৌদি। আমি তো চেয়েছিলাম আমার দাদার একটু ভালোবাসা, আর সেটাই যখন হলো না, তখন এই গয়নার বাক্স নিয়ে আমি কি করবো বৌদি? তার চেয়ে বরং এই গয়নার বাক্সটা তুমি ওই দাদার সিন্ধুকে রেখে ডুবে পড়ো বৌদি, আর আমিও হারিয়ে যাই পৃথিবীতে। না ঠাকুরপো, না ও কথা বলো না। আমার মন বলছে বনলতাকে তুমি খুঁজে পাবেই, আর একদিন তোমরা ঘর বাঁধবে। ঘর? যে ঘরে তুমি থাকবে না বৌদি, সে ঘর নিয়ে আমার কি হবে? আমার মা যখন মারা যাচ্ছিল, তখন মায়ের ওই ঠান্ডা হাত দুটো ধরে আমি আমার মাকে বলেছিলাম, মা গো, আমি যে মা ছাড়া কিচ্ছু জানি না, আমি যে মা ছাড়া কিচ্ছু বুঝি না, তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো, আমি কেমন করে থাকবো? তখন বৌদি মা তোমার এই হাত দুটো আমার হাতে দিয়ে বলেছিল, ওরে অরণ্য, আমি যে তোর মাকে দিয়ে গেলাম, সে কথা তুমি কেমন করে ভুলে গেলে বৌদি? আমার সব কথা মনে আছে। না তোমার কিচ্ছু মনে নেই বৌদি, তোমার কিচ্ছু মনে নেই। তা যদি তোমার মনে থাকতো তাহলে এই গভীর অন্ধকারে আমাকে একা পেলে তুমি চলে যেতে পারতে। পারতে বৌদি, আমি যদি তোমার দেওর না হয়ে তোমার ছেলেও না, আমি মরবো বৌদি, আমি মরবো। তবে এই পরশপুরে নয়, আমি মরবো গঙ্গায়। না হলে ওরা যে মা ছেলে সম্পর্কে কুৎসা ছড়াবে, সেটা জীবনের সব থেকে বেশি আর্তনাদ করে উঠবে বৌদি। আর আমি মরবার সময় গীতা পড়বো না বৌদি। আমি শুধু মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করব, পারো জন্ম যদি বলে কিছু থাকে, তাহলে আমি যেন তোমার সন্তান হয়ে এই জন্মে তো তুমি মা ডাক শুনতে পেলে না বৌদি, কিন্তু ঈশ্বর যদি সত্যি হয় আর তোমাকে যদি মনে মনে মাতৃজ্ঞানে পুজো করে থাকি, তাহলে পাগল অরণ্যের মুখ থেকে তোমাকে মা ডাক শুনতে হবে বৌদি। মা গো, পরজন্মে নয়, তুই বড় বউকে জন্মেই মা বলে ডাকবে। কি তুমি? দাদা,
নিজেকে আর মানুষ বলে আমি ভাবতে পারছি না। তবু তবু বলছি বড় বউ, এই জানোয়ার স্বামীর ডাকে না ফেরো, অন্তত অন্তত এমন সন্তানের ডাকে তুমি বাড়ি ফেরো বড় বউ। এসব তুমি কি বলছো? এই ঘাতক ডাবকাটা দাটাকে নিয়ে এসেছিলাম বড় বউ তোমাদের দুজনকে খুন করবো বলে। দাদা, কিন্তু এখন আমার কি মনে হচ্ছে জানিস? এখন মনে হচ্ছে এই দাটা নিয়ে আমি নিজেই নিজের গলায় করবো ভাই, নিজেই নিজে। দাদা কৃষ্ণা, তুই আমাকে দাদা বলে ডাকিস না রে ভাই। তোর মতো লক্ষণ ভাই আর তোর সীতার মতো বৌদির সাথে জন্মাই আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত 7 জন্ম পশু হয়ে জন্মালো বোধহয় শোধ হবে না রে ভাই। দাদা দাদা দাদা, আমরা তোমাকে যে ফিরে পেয়েছি, এটাই তো আমাদের সবথেকে বড় আনন্দ দাদা। পারবি পারবি পারবে পারবে বড় বউ, তোমরা আমাকে ক্ষমা করে দিতে পারবে? এসব তুমি কি বলছো বলো তো? এবার তো তোমার রাজার আসন, আর সেই আসন চিরকাল তোমার জন্যই থাকবে। আর সেই স্বপ্ন তো আমি দেখে এসেছিলাম দাদা। লতা থাকবে আমার চোখে, বৌদি থাকবে আমার মাথায়, আর আমি থাকবো তোমার পায়ের তলায়। অরণ্য, আমার ভাই। দাদা দাদা, আজ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে দাদা, আজ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। শুধু বনলতা হারিয়ে গেছে আমার জীবন থেকে। কিন্তু দাদা, বৌদি বনলতাকে খুঁজে পাওয়ার শক্তি আমি আবার ফিরে পেয়েছি। আমি বনলতাকে ঠিক খুঁজে আনবো। কি দাদা, বৌদি আমি ঠিক খুঁজে আনবো। এই অরণ্যকে খুঁজে আনতে হবে, এই অরণ্যের বাগদত্তা। ঝড় উঠেছে, আকাশে আবার মেঘ জমকে। ছোট বাবু, কি হয়েছে বলা? তিনি ফিরে এসেছেন। কাকে দেখেছো তুমি? কে দেখেছো? বনলতা দিদি। তুমি সত্যি বলছো? বনলতা ফিরে এসেছে? হ্যাঁ, ওই চাটুজ্জে বাড়ির সিংহ দরজার দিকে তাকিয়ে দেখলাম যে বনলতা দিদি ডাক্তার বাবুর সাথে ট্যাক্সি করে নামছে। তুমি সত্যি বলছো? তাহলে ডাক্তার বাবু বনলতাকে ফিরিয়ে এনেছেন, তাই বলো? হ্যাঁ, ডাক্তার বাবু ফিরিয়ে এনেছে। চলো না, তুমি যাও অরণ্যকে খুঁজে আনো, যাও তাড়াতাড়ি যাও। আমি ছোট বাবুকে খবর দিই, ছোট বাবুকে ডাকি। ছোট বাবু, অরণ্য। জগৎহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমায় একটু শান্তির জল দেবে না বাবা? তুই ভেতরে এলি কি করে?
সদর দরজাটা কি খোলা? হ্যাঁ খোলা ছিল, আমি বন্ধ করে এসেছি। কেন, কি হলো? তোমরা সবাই এমন চুপচাপ দাঁড়িয়ে আছো, কেউ কোনো কথা বলছো না? কেউ কেউ তোমরা কিছু জানতে চাও না? হ্যাঁ দিদি, আমি জানতে চাই দিদি, আমি সবকিছু জানতে চাই। না, আমরা কোনো কিছুই জানতে চাই না। মা, বাবা, তোমরাও কি বিনয়ের মতো কিছু জানতে চাও না? তোমরাও কি কিচ্ছু জানতে চাও না? তবে তবে যেটুকু জানতে পেরেছি দিদি, তাতে আমি বুঝেছি ওই হেমন্ত মিত্রই তোর সর্বনাশের জন্য দায়ী। অথচ মিথ্যে সাক্ষী দিয়ে তোরা অরণ্যকে জেলে পাঠালি। কিন্তু রতিবাগদি সর্বনাশ করেছিল ওই অরণ্য গাঙ্গুলি। নিয়ে আসবো রতিবাগদিকে এখানে, শুনবি তার নিজের মুখ থেকে হেমন্ত মিত্তির কেমন করে তার সর্বনাশ করেছিল। শুনবি রতির মুখ থেকে কেমন করে হেমন্ত মিত্তির তার নিজের পাপ চাপিয়ে দিয়েছিল ওই নির্দোষ অরণ্যের ঘাড়ে। আমরা এসব ঠিক জানতে পারিনি। এই কথাটা এত ঠান্ডা মাথায় বলতে পারলে মা? তোমাদের এই ঠিক বুঝতে না পারার জন্য একটা নির্দোষ নিরাপরাধ মানুষকে ঠিক দুটো বছর যে জেলের ঘানি টানতে হলো মা, সেটা কি একবারও ভেবে দেখেছো মা? মা বনলতা, বাবা, একটু সুখের জন্য হেমন্ত মিত্তিরের হয়ে তোমরা অরণ্যের বিপক্ষে সাক্ষী দিলে, অনায়াসে অক্লেশে বলে দিলে যে তোমাদের মেয়েকে ইলোপ করবার জন্য দায়ী ওই অরণ্য গাঙ্গুলি। আমি তো পুলিশের কাছে হ্যাঁ বা না একটা কথাও বলিনি রে মা। কেন বলনি বাবা, কেন বলনি? চোখে পাগল বলে আমার কথা কেউ বিশ্বাস করতো না রে। এইটাই তো মানুষের পালিয়ে যাওয়ার সবচেয়ে ভালো পথ। তুমি না পারো কাঁদতে, তুমি না পারো হাসতে, তুমি না পারো অন্যায়ের প্রতিবাদ করতে, তুমি পারো শুধু শোকে পাগল হয়ে যেতে। পরে আমি সবকিছু জানতে পেরেছি দিদি, আর এটাও জানতে পেরেছি যে চুপ করবি নয়, আর কোনো কথা নয়। বনলতা, তুই আবার এখানে এলি কেন? তুমি কি বলছো মা? মা তো ঠিক কথাই বলেছে। আরে গ্রামের 5 জন দিদিকে নিয়ে 5 কথা বলে, তারপর তারা যদি জানতে পারে যে আমাদের সঙ্গে দিদির কোনো সম্পর্ক নেই, তারপর তারা যদি জানতে পারে যে দিদি আবার আমাদের বাড়িতে এসেছে, তাহলে যে বিশাল সর্বনাশ হয়ে যাবে। তাই নাকি? তা কিরকম শুনি? আরে বড় ঘরে আমার বিয়ের সম্বন্ধ হয়েছে, এই তারা জানে এই চাটুজ্জে বাড়ির বংশ মর্যাদার জন্য তারা এই সম্বন্ধটা করেছে। তারা যদি জানতে পারে যে আমি তোর দিদি, তাহলে তোর সেই রাজার ঘরের সম্বন্ধটা নষ্ট হয়ে যেতে পারে নাকি রে বিনয়? যাক, ভেস্তে যাক দিদি, ভেস্তে যাক। আমি চাই এইসব ভেস্তে যাক। না, আমি আর কিছু সহ্য করতে পারছি না। এত দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তাছাড়া যার জীবনটা একবার ভেঙে গেছে, তাকে নিয়ে আর তো আমি ভাবতে চাই না। কেন ভাবতে চাই না মোহিনী? আমরা কি কোনো মতেই এই বনলতার জীবনটা আবার সুস্থ করে তুলতে পারবো না? পারি বাবা, নিশ্চয়ই পারি। দিদি তো এখনো আমাদের দিদি, তোমাদেরই তো মেয়ে। না, সমাজ কিন্তু তা মেনে নেবে না বিজয়, আর সমাজকে তো আর অস্বীকার করা যায় না। ঠিক, তুই একদম ঠিক কথা বলেছিস বিনয়। এতদিন অনেক কষ্ট সহ্য করেছি রে, কিন্তু এবার যে আমি একটু সুখ দেখতে পেয়েছি। তাই নষ্ট মেয়ের মুখ দেখে সেই সুখ আর নষ্ট করতে চাও না, তাই না মা? ভয়নি মা, ভয়নি। তোমাদের কারো সুখ আমি এতটুকুনি নষ্ট করবার জন্য আসিনি। চাটুজ্জে বাড়ির ঝকমকে ভাব দেখেই বুঝতে পেরেছি যে শুধু রাধা মাধবের স্বপ্নই বিক্রি হয়নি, তাদের নিজের মেয়ের ইজ্জতটাও একই সঙ্গে বিক্রি হয়ে গেছে। তাই তোমাদের কারোর সঙ্গে কোনো রকম মোকাবিলা না করে আমি একলাই ফয়সালা করবো ওই হেমন্ত মিত্তিরের সঙ্গে, আর তারপর নিঃশব্দে নিভৃতে আমি এখান থেকে চলে যাব। তুই বাড়ির ভেতরে যা দিদি, তুই বাড়ির ভেতরে যা। বাড়ির ভেতরে চলে যা। আমি দেখছি মা কে কড়া নাড়ছে। তবে হ্যাঁ, কেউ যদি আসে তাহলে কি বলবে সে কথাটা কিন্তু আগের থেকে ভেবে রেখো। বিজয়, কেউ যদি কিছু জিজ্ঞেস করে তুই বলবি যে বাড়িতে কেউ আসেনি। না, আমি পারবো না। আর শোন বিজয়, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে এমন ঘেন্নায় নাক কোচকাবি যেন কেউ বিশ্বাসই না করতে পারে যে দিদি এ বাড়িতে এসেছে। না, আমি তোমাদের এই কথা শুনতে পারবো। এই যাই আমার শব্দ। ওরে আমি কি বলবো, তুই বলে যা।
বলে যা। কি বলবে? বলবে বলে যা বনলতা, ভেতরে যা, ভেতরে যা তুই। শোনো বলে যা। শোনো শোনো বলে যা। শোনো, তুমি বলবে যে বলবো। এই মাত্র তুমি খবর পেয়েছো খবর পেয়েছি, যে তোমার মেয়ে মারা গেছে। ওরে ওরে বিনয়, কেমন করে বলবো রে, কেমন করে বলবো? আমি যে মা, বাড়িতে কেউ আসেনি, কথাটা আমি ঠিক মতো বলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে পারতেই হবে, কারণ তাহলে জানবে সবাই মায়ের মুখে মেয়ের মৃত্যুর খবর কেউ অবিশ্বাস করবে না। যাও। চলে যা, চলে যা মা, ভেতরে তুই চলে যা, লক্ষ্মী মা আমার, তুই চলে যা। ভেতরে যেতে বলছো মা? আচ্ছা বেশ, আমি ভেতরেই যাচ্ছি। এক কাজ করো, আমি ভেতরে চলে যাবার পর এই ঘরটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিও, কারণ আমি না মা আমি এখন বেশ্যা হয়ে গেছি। বিশ্বাস করো হেমন্তদা, মাইনি বলছি, এই বাড়িতে কেউ আসেনি। এই দেখো না, তুমি আমার কথা বিশ্বাস করছো না, এই রাধা কৃষ্ণের দিব্যি বলছি, এ বাড়িতে কেউ আসেনি। এই দেখো হেমন্তদা, তুমি আমার কথাটা বিশ্বাস করছো না। তুমি তো জানো আমি তোমার কত পুরনো ভিত্ত। এই দেখো, এই বাবার দিব্যি বলছি, কেউ আসেনি। বাবু বলে আপনার বড় মেয়ে বনলতা কখন এসেছে? কি হলো, চুপ করে কেন? ও বাবা, বাবা হেমন্ত, তুমি বিশ্বাস করো এই বাড়িতে কেউ আসেনি গো বাবা। এত নার্ভাস কেন কাকিমা? ওই শশী কনস্টেবল আমায় সব খবর দিয়েছে। দেখো না মা, হেমন্তদা আমার কথাটা না একদমই বিশ্বাস করতে পারছে না। আরে বিনয়, তুই এমন চোরের মতো কাঁপছিস কেন রে? আয় আয় আয়, তুই তো আমার অনেক পুরাতন ভিতরে। হ্যাঁ, যা যা বাড়ির ভেতরে যা, যা যা বলছে। কি চাটুর্যে খুড়ো, কি হলো, বোবা হয়ে গেলেন নাকি? ওই বাপ আর মেয়ের দেখছি একই রূপ, শখ পেলেই প্রথমে বাক রুদ্ধ। আপনার মেয়ে বনলতাকে যখন আমি ধর্ষণ করেছিলাম না, তখন সেও প্রথমে ওই বোবা হয়ে গিয়েছিল, পরে অবশ্য কথা ফুটেছিল। তা আপনার কথা কখন ফুটবে চাটুর্যে খুড়ো? কি হলো, ফিরুন 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 বলছে। এবার বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন আপনার মেয়েকে? ওই বাড়ির ভিতরে? দূর বাবা, এত প্রশ্নের কি আছে? আমি কি আবার পরের বাড়ির ছেলে নাকি? আমি নিজে গিয়েই দেখে নিচ্ছি। না, জটায়ু ডানা থাকে না, ভেঙে যায়। সীতাহরণের বিরুদ্ধে এই জটায়ুর প্রতিবাদকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া যায় না, আর যাবেও না। তাই আমি অনেক পথ ছেড়েছি, আজ আর কোনো পথ ছাড়বো না। হাত নামা শয়তান! এই তো বনবিবি বনলতা, কখন এসেছো? কেন এসেছো? কেন এসেছো এখানে? হে মহাধর্মী, রাধা মাধবের একনিষ্ঠ উপাসক, পরস্পরের দেবতা, তোমার ধর্মের বাণী প্রচার করতে এসেছি। কত টাকা পেলে তুমি এখান থেকে যাবে? 50,000, 1 লাখ, 2 লাখ? দূর, তার ডবল টাকা আমাকে দেয় ওই এমপি সূর্য কিশোর রায় চৌধুরী। এমপি সূর্য কিশোর রায় চৌধুরী? তার সঙ্গে তোমার আলাপ আছে নাকি? ও মা, শুধু সূর্য কিশোর রায় চৌধুরী কেন, তোমার ব্যবসার বাবা সুখারাম আমার নাচ গানের অন্ধ ভক্ত। সুখারাম বারজাতিয়া তোমার অন্ধ ভক্ত? হ্যাঁ হ্যাঁ হেমন্ত মিত্তির,
তোমার তুরুপের তাসগুলো এখন সমস্ত আমার হাতের মধ্যে কিলবিল কিলবিল করছে। সেদিন তুমি অত্যাচার করেছিলে, আমি কেঁদেছিলাম আর তুমি হেসেছিলে। আজ আমি তোমার উপর অত্যাচার করব, তুমি চিৎকার করবে আর আমি হাসবো। না না বনলতা, না 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 না, তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, কারণ তোমাকে বাঁচিয়ে রাখলে যে আমার জীবনের সব শেষ হয়ে যাবে। এই ডাক্তার, আর এক পায়ে গেলে আমি কিন্তু তোমাকে গুলি করে মারবো। এই ডোন্ট মুভ বনলতা, ডোন্ট মুভ। রিভলভারটা ছেড়ে দে অরণ্য। আজকেও হারবার কথা তোর আমার নয়, আজকেও মরবার কথা তোমার আমার নয়। আজকে আমি অভিমন্যুর প্রতিজ্ঞা, আজকে হারবার কথা আমার নয়, আজকে হারবার কথা তোর। এই, জয় আমার জন্য, জয়। আইনকে হাতে তুলে নেবেন মিস্টার অরণ্য গাঙ্গুলি। ওই ক্রিমিনাল হেমন্ত মিত্রকে আইনের শাস্তি মাথা পেতে নিতে দিন। হেমন্ত মিত্র, তোমার খেলা শেষ। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমাকে গ্রেফতার করা হলো। তুই এখানে? এই, তুই নয়, আমি একজন সিবিআই অফিসার। সিবিআই অফিসার? হ্যাঁ, আর ওনার আসল নাম হচ্ছে শুভেন্দু বিশ্বাস। শুভেন্দু বিশ্বাস? আমি দুঃখিত হেমন্তদা, তবে তোমাকে গ্রেফতার করার জন্য নয়। আসলে আমার এই ছদ্মবেশের সবটুকু ছদ্ম হলেও তোমার আর আমার আত্মীয়ের সম্পর্কটা কিন্তু ছদ্ম নয়। আর এটাই আমার দুঃখ, আমার ঘৃণার কারণ। যাক সেসব কথা। অফিসার, আপনি কষ্ট করে বলুন, রুমাল দিয়ে রিভলভারটাকে তুলে নিয়ে ওই ক্রিমিনাল হেমন্ত মিত্র গ্রেফতার করুন। আমাকে কোন অভিযোগে গ্রেফতার করা হচ্ছে? অভিযোগ, তুমি বাঁকা বাগদিকে খুন করেছো তোমার ওই পোষা গুন্ডা মদন মস্তানকে দিয়ে। তার প্রমাণ কিন্তু সমস্ত আমাদের হাতে আছে। তোমার স্মাগলিংয়ের সমস্ত নথিপত্র আমাদের হাতে আছে, আরো অনেক কিছু রিপোর্ট আমাদের হাতে আছে। আর তুমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সব কিছু জানতে পারবে। অফিসার, নিয়ে যান ওকে। অরণ্য, I will come back again and I will see you. সঠিক সময়ে তুমি খিড়কির দরজা খুলে দিয়ে আমাকে ভিতরে আসতে বলার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আর আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না অরণ্য গাঙ্গুলি। আপনার জন্য এই বনলতা দেবী প্রাণ ফিরে পেয়েছেন, আর এই ডাক্তারবাবুর উদ্দেশ্য সার্থক হয়েছে, আর প্রশাসনের কাছে আমারও মানটা বজায় থেকেছে। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলো বিজয়, আমরা চলি। চলো মোহিনী, আমরা এবার বাপের প্রাশ্চিত্য করে যাই। চলো। তাহলে আমিও আসি। আর যাওয়ার আগে বলে যাই, আমাদের যাত্রা হলো শুরু। এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। কেবল তুমি আছো, আমরা আছি, এই জেনেছি সার। তোমারে করি নমস্কার। অরণ্য, এবার আমাকেও বিদায় দাও অরণ্য। না না লতা, তোমাকে আমি ফিরে পেয়েছি। তোমাকে একা ফিরে যেতে দেব না বনলতা। ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না। তুমি যদি জানতে যে আজ আমার কি পরিচয়, তাহলে তোমার এই পবিত্র হাত দুটো দিয়ে তুমি আমাকে ছুঁতে পারতে না অরণ্য। অপবিত্র? হ্যাঁ, আমি তো কিচ্ছু জানতে চাই না লতা। আমি তো শুধু তোমাকে জানি। না অরণ্য, না, এ হয় না অরণ্য, এ হয় না। তুমি জানো না আজ কি আমার পরিচয়। তুমি এত ছোট হয়ে গেলে, তোমার মন এত ছোট হয়ে গেল। সেই কোন ছোটবেলা থেকে তুমি আমাকে চেনো? শুধু একটি বার লতা, তোমার ওই মনে আমি একটুখানি আশ্রয় চেয়েছিলাম, আর তুমি আমাকে বার ফিরিয়ে দিয়েছো লতা। অরণ্য,
আর যখন তোমাকে ফিরে পেয়েছি আমি কিছুতেই তোমাকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না, তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না, তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না লতা, কিছুতেই। ছাড়িস না রে ভাই, হাতটা ওর শক্ত করে চেপে ধর। অরণ্য কি বনলতা ছাড়া বাঁচে রে পাগলি? তাই তুই তো অরণ্যেরই লতা, তুই অরণ্যের লতা, অরণ্যের বাগদত্তা। চলো গো আমরা ভেতরে যাই, ওরা একটু কথা বললো। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলে ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় ছড়া, তেমনি তোমার নিবিড় ছড়া মরমের মধুরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে।